নর্মাল রিয়াকশন। এখানে মনে করো কোনো একটা বস্তু রয়েছে, তাহলে কোনো একটা বস্তু যখনই যখনই মনে করো একটা সারফেসের মধ্যে রয়েছে, তাহলে এই বস্তুর উপর একটা রিয়াকশন ফোর্স কাজ করবে। যদি বস্তুটা স্থির অবস্থায় থাকে তাহলে এই বস্তুর উপর একটা রিয়াকশন ফোর্স কাজ করবে। বস্তু যখনই যখনই বস্তু ভূমির উপরে একটা এর ওজন বল অ্যাপ্লাই করবে, তখন নিউটনস থার্ড ল অনুযায়ী একটা রিয়াকশন ফোর্স হবে, যেটা এই বরাবর হবে, নর্মাল রিয়াকশন। ভূমি এই বস্তুটার উপরে দেবে নর্মাল রিয়াকশন। এবং যদি মনে করো বস্তুটি এই বরাবর মুভ করার চেষ্টা করে, তাহলে এই সারফেসটায় এই বস্তুটার সঙ্গে মেঝের যে কন্ট্যাক্ট সারফেসটা রয়েছে, সেই কন্ট্যাক্ট সারফেসের সামনের দিকে যেতে বাধা দেবে এবং এই বরাবর একটা কিন্তু সে ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাই করবে এফ। এবং এই ফ্রিকশনাল ফোর্স এবং কন্ট্যাক্ট নর্মাল রিয়াকশনের যে লব্ধি, ভেবে দেখো এই দুটো যে লব্ধি, সেটা হবে এই দুটো ফোর্স, দেখো এই দুটো ফোর্সের লব্ধি হবে এই বরাবর, এই যে এটাকে বলা হয় ক্যাপিটাল আর। তাহলে নর্মাল রিয়াকশন হচ্ছে ক্যাপিটাল এন, আর ক্যাপিটাল আর হচ্ছে নেট কন্ট্যাক্ট ফোর্স। নেট কন্ট্যাক্ট ফোর্স, তাহলে ক্যাপিটাল আর হচ্ছে কি নেট কন্ট্যাক্ট ফোর্স, ভেবে দেখো নেট কন্ট্যাক্ট ফোর্স, যার ম্যাগনিটিউডটা হবে অবশ্যই এই দুটোর ভেক্টর সাম যখন, তার রুট ওভার এন স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, রুট ওভার এন স্কোয়ার প্লাস এফ স্কোয়ার হবে। তার মানে ভেবে দেখো এনটা আসলে কি আর এর একটা উলম্ব উপাংশ, আর এফটা কি, এফ হচ্ছে যে আর এর অনুভূমিক উপাংশ। তার মানে নর্মাল রিয়াকশনের অ্যাকচুয়ালি যদি বলি যে নর্মাল রিয়াকশন আসলে কি, না নর্মাল রিয়াকশন হচ্ছে যে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ নেট কন্ট্যাক্ট ফোর্স, ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ নেট কন্ট্যাক্ট ফোর্স। স্যার আরেকবার বলুন কোনটা বলো। হ্যাঁ, আমি যেটা বলছি সেটা হচ্ছে দেখো যে নর্মাল রিয়াকশন হচ্ছে যে পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, আর ফ্রিকশনাল ফোর্স হচ্ছে এই বরাবর হবে। এবং নর্মাল রিয়াকশন আর ফ্রিকশনাল ফোর্সের যেটা লব্ধি সেটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে আর আসলে কি নেট কন্ট্যাক্ট ফোর্স। তাহলে নেট কন্ট্যাক্ট যেহেতু এন এবং এফ যেহেতু পরস্পরের সঙ্গে লম্ব, তাহলে আর কি হবে রুট ওভার অফ এন স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এবার তুমি ঘুরিয়ে যদি দেখো যে এন কি আর এর লম্ব উপাংশ, এফ কি আর এর অনুভূমিক উপাংশ, তার মানে নর্মাল রিয়াকশন আসলে কি না ভার্টিক্যাল কম্পোনেন্ট মানে উলম্ব উপাংশ অফ নেট কন্ট্যাক্ট ফোর্স। লব্ধি যে সংস্পর্শ বল বা মোট যে সংস্পর্শ বল, তার আসলে উলম্ব উপাংশ হচ্ছে নর্মাল রিয়াকশন, আর এফটা কি অনুভূমিক উপাংশ। কিন্তু যদি মনে করো এফ জিরো হয়, মনে করো স্মুথ সারফেসের ক্ষেত্রে কি হবে, এফ ইজুয়াল টু আমরা জিরো চুজ করবো। তাহলে ইফ এফ ইজুয়াল টু জিরো, দেন আর ইজুয়াল টু কত হবে রুট ওভার এন স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার, দ্যাট ইজ এন। তার মানে তখন আর ইজুয়াল টু এন হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে যে নেট কন্ট্যাক্ট ফোর্স সেটাই নর্মাল রিয়াকশন। ক্লিয়ার? তাহলে ওই জন্য আমরা ফ্রিকশন, যতক্ষণ আমরা ফ্রিকশন চ্যাপ্টারে না আসবো, না ফ্রিকশনকে যতক্ষণ আমরা না ইনভলভ করবো, ততক্ষণ আমরা নেট কন্ট্যাক্ট ফোর্স বলতে নর্মাল রিয়াকশনই বুঝি। তাহলে এই নর্মাল রিয়াকশনের ডাইরেকশন সবসময় কি হবে দেখো, তলের সঙ্গে লম্ব হবে, তলের সঙ্গে লম্ব হবে। যে তলের উপরে বস্তুটা রয়েছে সেই তলের সঙ্গে সবসময় লম্ব হবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এই কতগুলো প্রপার্টি তোমার জানা দরকার, যে নর্মাল রিয়াকশন উইল অলওয়েজ perpendicular to the contact surface, perpendicular to the contact surface, contact surface। কিন্তু এইটা নেসেসারি নয় যে নর্মাল রিয়াকশন সবসময় মাঝ বরাবরই যাবে একটা বস্তু সেন্টার অফ মাস দিয়ে যাবে, এটা নেসেসারি নয়। দেখো এখানে এই নর্মাল যদি আমরা একটা ডায়াগ্রাম দেখি, একটা নর্মাল ডায়াগ্রাম দেখে আমাদের মনে হতে পারে যে এই যে বস্তুটা রয়েছে সেই বস্তুটার উপরে যে নর্মাল রিয়াকশনটা কাজ করছে, বাংলা টার্মগুলো হ্যাঁ বলছি তো, লম্ব প্রতিক্রিয়া, বাংলা টার্মগুলো বলছি। দেখো আমি লিখছি ইংরেজিতে কিন্তু মুখে বাংলা টার্মগুলো বলছি, কারণ দেখো তোমাদের জন্য আমি একটা বাংলায় নোটস দিচ্ছি আলাদা করে, কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা ইংলিশ ভার্সনের, তো তারা অন্তত এই নোটটা ইংলিশে পাক যেটা আমি লিখছি। এবং তোমাদের ক্ষেত্রেও সুবিধা, টার্মগুলো যদি তোমরা ইংলিশগুলো শিখে নাও বাংলার সঙ্গে সঙ্গে যদি ইংলিশ টার্মগুলো তোমরা শিখে নাও,
তাহলে ওই অ্যাসাইনমেন্টগুলো করতে সুবিধা হবে। অ্যাসাইনমেন্টগুলো তো ইংলিশে দেওয়া আছে না। আর তোমাদের এই লেভেলে এসে শিখতে বেশিক্ষণ সময় লাগবে না, ঠিক আছে? তাহলে যেটা বলছিলাম যে নর্মাল রিয়াকশন মনে হচ্ছে যে লম্ব প্রতিক্রিয়া, নর্মাল নর্মাল একটা ডায়াগ্রামের ক্ষেত্রে কি মনে হচ্ছে যে পারপেন্ডিকুলার হচ্ছে, পারপেন্ডিকুলার হচ্ছে এন, এটা তো পারপেন্ডিকুলার হচ্ছে, কিন্তু এটা মনে হতে পারে অনেকের যে সেন্টার দিয়ে যাচ্ছে, কিন্তু এটা নেসেসারি নয় যে সবসময় সেন্টার ভর কেন্দ্র দিয়ে যাবে, যেতে পারে আবার নাও যেতে পারে, ডিপেন্ড করছে সিচুয়েশনের উপরে। তাহলে আমরা এটাও বলতে পারি যে নর্মাল রিয়াকশন মে or may not pass through the center of mass. সেন্টার অফ মাস মানে ভর কেন্দ্র। মে অর মে নট পাস থ্রু দ্য সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস দিয়ে যেতে পারে আবার নাও যেতে পারে। যেমন ফর এক্সাম্পল মনে করো এই বস্তুটার ওরিয়েন্টেশনটা একটু আমি চেঞ্জ করে দিলাম। সাপোজ মনে করো বস্তুটা এইরকম ভাবে না থেকে একটা বস্তু আছে, মনে করো সাপোজ এরকম ধরনের একটা বস্তু আছে মনে করো, ভেবে দেখো, ঠিক আছে? তাহলে এর উপরে যে নর্মাল রিয়াকশন, সেই নর্মাল রিয়াকশনটা কোনটা দিয়ে পাস করবে? সেন্টার অফ মাস দিয়ে নাও পাস করতে পারে। কেন? দেখো বিষয়টা হচ্ছে যে নর্মাল রিয়াকশনের কথা বলছি না, এই নর্মাল রিয়াকশন আসলে একটা পয়েন্টের উপরে নর্মাল রিয়াকশন নয়। এই যে নর্মাল রিয়াকশনটার আমরা কথা বলছি, এটা অনেকগুলো, প্রত্যেকটা পয়েন্টের যে নর্মাল রিয়াকশন তাদের ভেক্টর সাম। তাহলে যখনই মনে করো এই বডিটা অ্যাসিমেট্রিক বডি হয়ে যাবে, প্রতিসম বস্তু না থাকবে, হবে না, তখন কিন্তু এর নর্মাল রিয়াকশনটা মাঝ বরাবর বস্তু নাও যেতে পারে, এই বরাবর হয়তো সেন্টার অফ মাসটা গেল নর্মাল রিয়াকশন। সিমিলারলি মনে করো এমনও হতে পারে যে সাপোজ মনে করো আমরা একটা এরকম ভাবে একটা দেওয়ালে মইকে ঠেসিয়ে রেখেছি, দেখো ভেবে দেখো, তো যখন আমরা ঠেসিয়ে রাখবো তাহলে এর সেন্টার অফ মাস তো এইখানে, নর্মাল রিয়াকশন কি এখানে যাবে? কারণ নর্মাল রিয়াকশন বস্তুর যে যে সংস্পর্শ বিন্দু, সেই সংস্পর্শ বিন্দুর সঙ্গে লম্ব হয়। ইট উইল অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট। তো এটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে এইখানে পয়েন্ট অফ কন্ট্যাক্ট হচ্ছে, পয়েন্ট অফ কন্ট্যাক্টের যে তলটা রয়েছে তলের সঙ্গে লম্ব দেখো এই বরাবর হবে, আবার এই পয়েন্ট অফ কন্ট্যাক্টের যে লম্ব সেটা এই বরাবর হবে নর্মাল রিয়াকশন। তাহলে নেসেসারি নয় যে এটা সেন্টার দিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা, কিন্তু এটা পয়েন্ট অফ কন্ট্যাক্টের সঙ্গে লম্ব হবে। তাহলে যখন আমরা কোয়েশ্চেন করব তখন নর্মাল রিয়াকশনের যে ডায়াগ্রাম সেটা নিশ্চয়ই তোমরা আঁকতে পারবে যে কোনখানে কি ধরনের নর্মাল রিয়াকশন হবে। নেক্সট দেখো যেটা আমরা বলবো সেটা হচ্ছে টেনশনাল ফোর্স। টেনশনাল ফোর্স, টেনশনাল ফোর্স আসলে কি যদি আমরা বলি, না মনে করো সাপোজ আমি বলছি যে এই দুটো মনে করো স্ট্যান্ড রয়েছে, আর এইখানে মনে করো একটা স্ট্যান্ড রয়েছে, এই দুটো স্ট্যান্ডের মধ্যে আমি একটা দড়িকে এইভাবে বেঁধে রাখলাম জাস্ট। তো তোমরা কি বলবো? দড়িটা লুজ আছে, কিন্তু মনে করো যদি আমরা এটাকে এইরকম ভাবে বেঁধে দিই একদম সোজা স্ট্রেট টেনে, তখন কিন্তু দড়িটা টাইট হয়ে গেছে। এই যে দড়িটা টাইট হয়ে গেছে, যে টাইটনেসটা বলা হচ্ছে, দ্য টাইটনেস অফ দ্য রোপ ইন ফিজিক্স ইজ কল্ড টেনশনাল ফোর্স। যে টাইটনেসটা হচ্ছে, এবং এই টাইটনেসটা কিসের জন্য আসছে তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, যে যখন এটাকে আমরা টাইট করে বাঁধছি তার মানে কি এর ভেতরে যে মলিকুলস গুলো আছে সেই মলিকুলস গুলো কি হবে পরস্পরের থেকে সরে যেতে চেষ্টা করছে। যখন আমরা টাইট করে বাঁধবো তখন কি হবে, মলিকুলস গুলো এদিক থেকে এদিকে সরে যেতে চাইছে, এবং এদের মলিকুলার অ্যাট্রাকশন ফোর্স কি করবে, একে আগের জায়গায় নিয়ে আসতে চাইবে। তো এই যে মলিকুলার অ্যাট্রাকশন ফোর্স তাদের মধ্যে রয়েছে, সেটাই কিন্তু টেনশনাল ফোর্সের উৎপত্তিগত কারণ। তো ওই জন্য বলা হয় যে টেনশনাল ফোর্স হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ইন নেচার অ্যাকচুয়ালি। তাহলে টেনশনাল ফোর্স আসলে কি ইলেকট্রোম্যাগনেটিক ইন নেচার, কারণ এটা মলিকুলার ফোর্সের জন্য অ্যারাইজ করছে। তাহলে আমরা বলতে পারি ইট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ইন নেচার। ইট ইজ ইলেকট্রোম্যাগনেটিক
ইন নেচার। সেকেন্ড থিং হচ্ছে টেনশনাল ফোর্সের ডাইরেকশন কোন দিকে হবে। সবসময় যে পয়েন্টে আমরা টেনশনাল ফোর্স নির্ণয় করতে চাইবো, মনে করো আমরা এই পয়েন্টে টেনশনাল ফোর্স নির্ণয় করতে চাইছি, তাহলে এই পয়েন্ট থেকে এই দিকে হবে, আউটওয়ার্ডস। তেমনি এই পয়েন্টে যদি টেনশনাল ফোর্স নির্ণয় করতে চাই, এই পয়েন্ট থেকে আউটওয়ার্ডস হবে। তা টেনশনাল ফোর্স সবসময় হবে অ্যাওয়ে ফ্রম দ্য অবজেক্ট। যে অবজেক্টের উপর আমরা টেনশনাল ফোর্স নির্ণয় করতে চাইবো সেই বস্তু থেকে বহির্মুখী হবে। যেমন ধরো সাপোজ আমরা যদি বলি যে এটা একটা বস্তু রয়েছে, এই বস্তুটাকে একটা দড়ি বেঁধে এইভাবে আমরা টানছি, তাহলে টেনশনাল ফোর্স কোন দিকে হবে? বস্তু থেকে বহির্মুখী। টেনশনাল ফোর্স কখনোই বস্তুর দিকে অন্তর্মুখী হবে না, কারণ দড়ি দ্বারা কোনো বস্তুকে ঠেলা যায় না, সবসময় টানাই যায়। তুমি যদি এই দড়িটা দিয়ে এইদিকে ফোর্স প্রয়োগ করো, তাহলে এই বস্তুটার কোনো ডিসপ্লেসমেন্ট হবে না। তাহলে টেনশনাল ফোর্স আমরা সবসময় টানতেই ব্যবহার করি। তাহলে টেনশনাল ফোর্স সবসময় অ্যাওয়ে ফ্রম দ্য অবজেক্ট হবে। ক্লিয়ার? সো দ্য ডাইরেকশন অফ দ্য টেনশনাল ফোর্স, বলতে পারি ইট উইল অলওয়েজ away from the object. Away from the object. আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে টেনশনাল ফোর্স সম্পর্কে। এগুলো কেন বলছি? যাতে করে যখন আমরা ডায়াগ্রামগুলো আঁকবো তখন তোমরা সেখানে চিনতে পারো যে কোন দিকে হওয়া উচিত টেনশনাল ফোর্সটা। নেক্সট দেখো, আমরা অঙ্ক করার জন্য একটা বিশেষ টুলস আমরা বলবো, যেটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা আমাদেরকে শিখতে হবে, যাতে করে আমরা সিম্পল কোয়েশ্চেনগুলো সঠিক ডায়াগ্রাম এঁকে সলভ করতে পারি। ঠিক আছে? তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম আসলে কিছুই নয়, একটা বলতে পারো যে স্টেপ, প্রবলেম সলভ করার একটা ইন্টারমিডিয়েট স্টেপ বলতে পারো ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম বা বলতে পারি এফবিডি, সংক্ষেপে আমরা এটাকে এফবিডি বলবো। ফ্রি বডি ডায়াগ্রাম আসলে কিছুই নয়। ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে যে একটা সিস্টেমে যখন অনেকগুলো ফোর্স থাকে তখন কমপ্লিকেটেড মনে হয়, একটা সিস্টেমে যখন অনেকগুলো অবজেক্ট থাকে তখন প্রত্যেক অবজেক্টের উপরে আলাদাভাবে ফোর্স কাজ করে, তখন সেটা কমপ্লিকেটেড লাগে। তখন একটা অবজেক্টকে আলাদাভাবে আমরা ডায়াগ্রাম এঁকে দেখাবো। যেমন ধরো ফর এক্সাম্পল আমি বলছি যে এইখানে মনে করো আমার কাছে দুটো অবজেক্ট আছে। সাপোজ মনে করো আমার কাছে দুটো অবজেক্ট আছে, এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট, আর এর সঙ্গে আরেকটা অবজেক্ট এইভাবে আছে, দুটো অবজেক্ট একসঙ্গে আছে। তাহলে এই দিক থেকে মনে করো এই অবজেক্টের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে F1, এই দিক থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে F2, এই অবজেক্টটার মাস মনে করো M1, এই অবজেক্টটার মাস মনে করো M2। তাহলে এর উপরে কি কি ফোর্স কাজ করছে দেখো। তাহলে এই বস্তুটা নিচের দিকে M1G ফোর্স কাজ করবে, উপরের দিকে N1 নর্মাল রিঅ্যাকশন, এই বস্তুটার নিচের দিকে M2G ফোর্স কাজ করবে, উপরের দিকে N2 ফোর্স কাজ করবে। আবার দেখো M1 M2 কে একটা ফোর্স দেবে, M2 M1 কে একটা ফোর্স দেবে। তাহলে অনেকগুলো ফোর্স দুটো বস্তুর উপরে কাজ করছে, তাহলে আমাদের রিকগনাইজ করতে অসুবিধা হতে পারে। ওই জন্য আমরা কি করব, দুটো বস্তুকে আলাদা আলাদা করে এঁকে দেখবো যে প্রত্যেকটা বস্তুর উপরে কিভাবে ফোর্স কাজ করছে। এটাই ফ্রি বডি ডায়াগ্রাম। যেমন ধরো M1 ভরের বস্তুটা যদি আমার আলাদা করে আমি ডায়াগ্রাম আঁকি এবং দেখি M1 এর উপরে কি কি ফোর্স কাজ করছে, দেখো M1G N1 এবং এই বরাবর একটা F1 ফোর্স কাজ করছে। আর দেখো M2 যদি M1 কে একটা ফোর্স দেয়, রিঅ্যাকশন ফোর্স এদিকে আর সেটা কাজ করছে M2 M1 এর উপরে যে ফোর্সটা দেবে। সিমিলারলি যদি আমরা M2 এর উপরে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তাহলে M2 এর এই বরাবর M2G ফোর্স কাজ করবে, এই বরাবর N2 ফোর্স কাজ করবে, আর M1 M2 কে যে ফোর্সটা দিয়েছে এই বরাবর রিঅ্যাকশন ফোর্স, M2 M1 কে যে রিঅ্যাকশন ফোর্সটা দিয়েছে M1 M2 को সেম রিঅ্যাকশন ফোর্সটা দেবে অপোজিট ডাইরেকশনে, এবং এর উপর একটা ফোর্স কাজ করছে F2। তাহলে দেখো এখন আমরা এই দুটো বস্তুকে আলাদা আলাদা করে যদি দেখি, আমাদের বুঝতে সুবিধা হচ্ছে যে কোন বস্তুর উপর কি কি ফোর্স কাজ করছে বেসিক্যালি। এটাই ফ্রি বডি ডায়াগ্রাম। ঠিক আছে? নেক্সট আমরা পড়বো নিউটন সেকেন্ড ল। নিউটন ফার্স্ট ল পড়ার দরকার নেই, ভেরি কনভেনশনাল, তোমরা জানো সবই। নিউটন সেকেন্ড ল আমাদেরকে পড়তে হবে, কারণ সেকেন্ড লটা বেসিক্যালি ম্যাথমেটিক্যাল ফর্মুলা ওখান থেকে আছে, এবং সেই সেকেন্ড লটাকে আমরা কিভাবে অঙ্কে ইউজ করতে পারবো দেখো। তাহলে নেক্সট দেখো নিউটন সেকেন্ড ল।
নিউটন সেকেন্ড ল। দেখো নিউটন সেকেন্ড লটা অ্যাকচুয়ালি কি, যদি আমরা এই ম্যাথমেটিক্যাল ফর্ম বলি, আসলে আসলে নিউটন সেকেন্ড ল যদি ম্যাথমেটিক্যাল ফর্ম বলি, তাহলে এফ ইকুয়াল টু ডিপি বাই ডিটি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম, এবং মোমেন্টাম বা ভরবেগ যদি আমরা বলি পি, সেটা হচ্ছে এম ইন্টু ভি। এখন যদি দেখো পি এর জায়গায় এম ভি আমরা বসিয়ে দিই, তাহলে এফ ইকুয়াল টু লিখতে পারি ডি ডিটি অফ এম ভি, ডি ডিটি অফ এম ভি। এখন যদি ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ করি, তাহলে এম ইন্টু ডিভি ডিটি প্লাস ভি ইন্টু ডিএম ডিটি, এইটা পাবো এফ ইকুয়াল টু। কিন্তু যদি মাস কনস্ট্যান্ট হয়, ইফ এম ইকুয়াল টু কনস্ট্যান্ট, আবারও বলছি এটা কিন্তু নেসেসারি নয় যে এম ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। যদি কনস্ট্যান্ট মাস সিস্টেম হয়, মাস কনস্ট্যান্ট নাও হতে পারে, রিলেটিভিটির ক্ষেত্রে মাস কনস্ট্যান্ট হয় না। এছাড়াও যখন আমরা রকেট মোশন পড়ি, সেখানেও ভেরিয়েবল মাস সিস্টেম হয়। তাহলে এম ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে হচ্ছে যে ডিএম বাই ডিটি ইকুয়াল টু জিরো। তার মানে এই টার্মটা তখন জিরো হয়ে যাবে, সেক্ষেত্রে শুধুমাত্র এইটুকু টার্ম পড়ে থাকবে। তখন আমরা বলি এফ ইকুয়াল টু এম ইন্টু ডিভিডিটি, এবং এই ডিভিডিটি মানে অ্যাক্সিলারেশন, তাহলে এফ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তার মানে এই যে এফ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন ফর্মুলাটা পড়েছি, দ্যাট ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর কনস্ট্যান্ট মাস সিস্টেম। ফর কনস্ট্যান্ট মাস সিস্টেম। এবং এইটাকে যদি আমরা কম্পোনেন্ট ফর্মে লিখি, তাহলে এফটাকে যদি আমরা বলি এক্স অক্ষ বরাবর একটা কম্পোনেন্ট আছে এফ এক্স আই ক্যাপ, এবং ওয়াই অক্ষ বরাবর একটা কম্পোনেন্ট আছে এফ ওয়াই জে ক্যাপ। তাহলে রাইট সাইডে আমরা লিখতে পারি মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এক্স অক্ষ বরাবর আছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই অক্ষ বরাবর আছে এ ওয়াই জে ক্যাপ। তাহলে আলাদাভাবে লিখতে পারি আমরা এফ এক্স ইকুয়াল টু কম্পেয়ার করি আই ক্যাপের সবগুলোকে যদি কম্পেয়ার করি, এফ এক্স ইকুয়াল টু এম এ এক্স হবে, অ্যান্ড এফ ওয়াই ইকুয়াল টু এম এ ওয়াই হবে। তাহলে মনে করো কোনো একটা বস্তুর উপরে এক্স অক্ষ বরাবর মনে করো অনেকগুলো বল কাজ করছে, এক্স অক্ষ বরাবর মনে করো অনেকগুলো বল কাজ করছে। তাহলে তাদের যদি সাম নেওয়া হয়, তাহলে আমরা তখন এটাকে বলবো সামেশন এফেক্টস। এইগুলো সব ফোর্সগুলোর ইফেক্টে যে অ্যাক্সেলারেশনটা তৈরি হয়েছে, সেটা এম ইন্টু এক্স। তাহলে আমরা যখন কোয়েশ্চেনে ইউজ করবো, নিউমারিক্যালস ইউজ করবো, কোনো একটা বস্তুর উপরে নেসেসারি তো নয় যে একটাই বল কাজ করবে। তাহলে যদি অনেক বল কাজ করে, সেক্ষেত্রে আমরা ইউজ করবো সামেশন এফেক্টস ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন এম ইন্টু এক্স। সিমিলারলি ওয়াই অক্ষ বরাবর যখন কাজ করবে ফোর্স, তখন আমরা সেটা সামেশন এফ ওয়াই ইকুয়াল টু মাস ইন্টু এ ওয়াই, এটা ইউজ করবো। এখন মনে করো এমন হলো যে একটা বস্তু তো মানে দুটো ডাইরেকশনে অ্যাক্সিলারেশন একসঙ্গে থাকবে না, যে কোনো একটা ডাইরেকশনে অ্যাক্সিলারেশন থাকবে। তাহলে মনে করো সাপোজ মনে করো এ ওয়াই ইকুয়াল টু জিরো রয়েছে, মানে ওয়াই অক্ষ বরাবর বস্তুটার কোনো অ্যাক্সিলারেশন নেই। তখন আমরা ইউজ করবো দুটো যে ইকুয়েশন ইউজ করবো, সামেশন এফ এক্স ইকুয়াল টু জিরো, সামেশন এফ এক্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এবং সামেশন এফ ওয়াই ইকুয়াল টু জিরো। এই দুটো ইকুয়েশন ইউজ করবো। তাহলে এক্স অক্ষ বরাবর জিরো নাকি ওয়াই অক্ষ বরাবর জিরো অ্যাক্সিলারেশন, তার মানে আমাকে বুঝতে হবে যে বস্তুটার মোশন কোন দিকে, এক্স অক্ষ বরাবর নাকি ওয়াই অক্ষ বরাবর। অথবা আমি উল্টোভাবে এইভাবে বলতে পারি যে বস্তুর যেদিকে মোশন হবে সেদিকে আমরা যে কোনো একটা অ্যাক্সিসকে চুজ করবো, আইদার এক্স অর ওয়াই। কোঅর্ডিনেট সিস্টেম তো আমরা ইচ্ছা মতো চুজ করতে পারি, তাহলে সেই বরাবর আমরা চুজ করবো কোঅর্ডিনেট সিস্টেম। এবং একদিকে এক্স নিলে অবশ্যই তার পারপেন্ডিকুলার ওয়াই নিতে হবে, এটা তুমি ইচ্ছা মতো চুজ করতে পারবে না। ঠিক আছে, এখন দেখো তাহলে এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যা যা পড়লাম, এই সমস্ত বিষয়গুলোকে যদি একসঙ্গে আমরা অ্যাসেম্বল করি, তাহলে আমরা ইজিলি প্রবলেম সলভ করতে পারবো। তাহলে আমি সেটা কয়েকটি স্টেপের মাধ্যমে বলছি যে প্রবলেম সলভিং স্টেপস কি হওয়া উচিত। প্রথমে তোমাকে কি করতে হবে, স্টেপ ওয়ান যদি আমরা বলি, তোমাকে সিস্টেমটাকে আগে রিকগনাইজ করতে হবে। অবজার্ভ দ্য সিস্টেম অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য সিস্টেম। সিস্টেমটার উপরে কি কি ফোর্স কাজ করছে তোমাকে বলতে হবে। অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য সিস্টেম, এইটা তোমার প্রথম কাজ। স্টেপ টুতে তুমি কি করবে, স্টেপ টুতে তুমি
ওই সিস্টেমটাতে যতগুলো অবজেক্ট আছে প্রত্যেকটার আলাদা আলাদা করে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করবে। মেক ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম মানে কি, সেখানে ওই বস্তুটার উপরে কি কি ফোর্স আছে সেগুলো তোমরা রিকগনাইজ করবে একটা পার্টিকুলার অবজেক্টের উপরে। তাহলে মেক এফবিডি অফ ইচ অ্যান্ড এভরি অবজেক্ট of each and every object present in the system. স্টেপ 3 কি হবে? মনে করো যে ফোর্সগুলো রয়েছে, ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করার পরে তুমি দেখলে যে ফোর্সগুলো রয়েছে সেগুলো এক্স বা ওয়াই অক্ষ বরাবর নেই, কারণ আমরা ইকুয়েশন অফ মোশনটা ইউজ করবো তো এক্স এবং ওয়াই অক্ষ বরাবর। তাহলে ফোর্সগুলো নেসেসারি নয় যে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর থাকবে। তাহলে তোমাকে সেই ফোর্সগুলোকে রিজলভ করে নিতে হবে, উপাংশে বিভাজন করে নিতে হবে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর। যদি অলরেডি এক্স এবং ওয়াই অক্ষ বরাবর থাকে তাহলে রিজলভ করার প্রয়োজন নেই, স্টেপ 3টা করতেই হবে না। রিজলভ দ্য ফোর্সেস into x and y components। এটা পেয়ে গেলে, এটা পেয়ে যাওয়ার পরে তোমরা স্টেপ 4-এ কি করবে, যে এক্স অক্ষ বরাবর যতগুলো ফোর্স ছিল সেইগুলোর জন্য কি অ্যাপ্লাই করবে, সামেশন এফ এক্স ইকুয়াল টু এম এক্স, এবং ওয়াই অক্ষ বরাবর যে ফোর্সগুলো ছিল সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0। কারণ যদি এক্স অক্ষ বরাবর অ্যাক্সিলারেশন হয় তাহলে ওয়াই অক্ষ বরাবর অ্যাক্সিলারেশন থাকবে না। উল্টো হতে পারে, অথবা summation fx is equal to 0 and summation fy is equal to may। তো দেখো এইখানে দুটো ইকুয়েশন পাবে, এইটা ইউজ করলেও দুটো ইকুয়েশন পাবে, এইটা ইউজ করলেও দুটো ইকুয়েশন পাবে। এই দুটো ইকুয়েশনকে সলভ করলেই যে নেসেসারি আননোন গুলো তোমার প্রয়োজন সেগুলো বেরিয়ে আসবে অটোমেটিক্যালি। সো দিস আর দ্য স্টেপস। এবং এই যে স্টেপগুলোর কথা আমি বলছি না, এই স্টেপগুলো শুধুমাত্র এই চ্যাপ্টারের ক্ষেত্রে প্রযোজ্য এমন নয়। এই পুরো প্রসেসটা আমরা জেনে বা না জেনে পুরো ফিজিক্স জুড়ে অ্যাপ্লাই করতে থাকি। এই প্রসেসটা আমরা জেনে বা না জেনে পুরো ফিজিক্স জুড়ে আমরা অ্যাপ্লাই করতে থাকি। হয়তো ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্লাই করি, কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি ভেবে দেখো সবসময় আমরা এটাই করি। আমরা থিওরি পড়ার সময় এটাই করি, আমরা প্রবলেম সলভ করার সময় এটাই করি, অন্তত পক্ষে ইন মেকানিক্স। আলাদা আলাদা জায়গায় এই ফোর্সটা, মেকানিক্সে কি, মেকানিক্সে বেসিক্যালি সিস্টেমটা কিভাবে ইভলভ হচ্ছে সেটা ফোর্স দিয়ে আমরা দেখি, ইকুয়েশন অফ মোশন দিয়ে দেখি। অন্য জায়গায় এইভাবেই দেখি, কিন্তু সেখানে এই ইকুয়েশন অফ মোশনটা পাল্টে যায়। যেমন ধরো ফর এক্সাম্পল যদি আমরা একটা কোয়ান্টাম সিস্টেমের ক্ষেত্রে দেখি, তো কোয়ান্টাম সিস্টেমের ক্ষেত্রে কি হয়, কোয়ান্টাম সিস্টেমের ক্ষেত্রে ইনিশিয়াল পজিশন এবং মোমেন্টাম নির্ণয় করা যায় না, এটা আনসার্টেনিটি রয়েছে। তো যদি কোনো একটা সিস্টেমের ইনিশিয়াল পজিশন এবং ইনিশিয়াল মোমেন্টাম না জানা যায় তাহলে সেই সিস্টেমটার উপরে নিউটনস ইকুয়েশন ইউজ করা যায় না। নিউটনস ইকুয়েশন হচ্ছে একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেখানে তোমার দুটো নেসেসারি কন্ডিশন চাই তোমাকে জানতে হবে। সেটা হচ্ছে ইনিশিয়াল পজিশন এবং ইনিশিয়াল ভেলোসিটি, বা বলতে পারি মোমেন্টাম। ভেলোসিটি থেকে আমরা মোমেন্টাম যেতে গেলে মাস দিয়ে গুণ করলে এমভি হয়ে যায়। তাহলে একটা সিস্টেমের, একটা ক্লাসিক্যাল সিস্টেমের মেন ফান্ডামেন্টাল হচ্ছে যে তার ইনিশিয়াল পজিশন এবং ইনিশিয়াল মোমেন্টাম তোমাকে জানতে হবে। তাহলেই তুমি ইকুয়েশন অফ মোশন ইউজ করে লেটার টাইমে সিস্টেমটার পজিশন এবং মোমেন্টাম তুমি জানতে পারবে। মানে একটা সিস্টেমের স্টেট আমরা যদি বলি, একটা ক্লাসিক্যাল সিস্টেমের স্টেট যদি বলি আমরা পজিশন এন্ড মোমেন্টাম। কিন্তু কোয়ান্টাম পার্টিকেলের ক্ষেত্রে কি হয়, ওই পজিশন এবং মোমেন্টামটাকে আমরা ডিটারমাইন করতে পারি না সাইমালটেনিয়াসলি, মানে ডিফাইনই করতে পারি না। এটা ইনহেরেন্ট আনসার্টেনিটি অফ দ্য সিস্টেম, মাইক্রোস্কোপিক সিস্টেম। তার জন্য সেখানে নিউটনস ল অ্যাপ্লাই করা যায় না, কিন্তু এই প্রসেসটাই ফলো করি। তার বদলে অন্য সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, তোমরা জানো অনেকে কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডও আছে, শ্রোডিঞ্জার ইকুয়েশন ইউজ করা হয়। তো এখানে যেটা আমরা পজিশন ভেক্টর বলছি ওখানে সেটা ওয়েভ ফাংশন, আর এখানে এই পজিশন ভেক্টরটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, ওখানে সাই ওয়েভ ফাংশনের সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে। দেন ওই সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করে সাই পাই, স্টেটটা পেয়ে যায় সিস্টেমটা। এখানেও তেমনি এই নিউটনস লটাকে সলভ করে আমরা এর স্টেটটা পেয়ে যাই, যেটা হচ্ছে পজিশন ভেক্টর ইন টার্মস অফ, তাকে ডেরিভেটিভ করলে আবার ভেলোসিটি পেয়ে যাবো, তাহলে পজিশন মোমেন্টাম পেয়ে যাবো। তাহলে দ্য প্রসেস অফ আন্ডারস্ট্যান্ডিং ইজ সেম, দ্য স্টেপস আর সেম, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য সিস্টেম এই লটা ইভলভ করছে, আর কিছুই না। ঠিক আছে।
তাহলে চলো আমরা দেখি ওইগুলো অনেক মানে কি বলবো হাইফাই কথাবার্তা, তাহলে অ্যাডভান্স লেভেলের কথাবার্তা, আমরা সেগুলোতে যাওয়ার প্রয়োজন নেই এখানে। আমি প্রসঙ্গক্রমে বলে ফেললাম, আমরা জাস্ট এখানে সলভ করবো প্রবলেম, জাস্ট এই 4টা স্টেপ দিয়ে। তো দেখো আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, এই একটা বস্তু আছে মনে করো 4 কেজি, এর পাশে আরেকটা বস্তু আছে 2 কেজি। এই বস্তুটার উপর মনে করো 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। তোমাকে নির্ণয় করতে হবে সিস্টেমটার অ্যাক্সিলারেশন কি, আর এই 4 কেজি এবং 2 কেজি বস্তুর মধ্যবর্তী যে রিয়াকশন ফোর্স, মানে 4 কেজি 2 কেজিকে যে রিয়াকশন ফোর্স দেবে আর 2 কেজি 4 কেজিকে যে রিয়াকশন ফোর্স দেবে সেটা অবশ্যই সেম হবে, সেই রিয়াকশন ফোর্সটা নির্ণয় করো। ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম। System and the reaction force between 4 kg and 2 kg object। বলো কি আনসার হবে? ট্রাই করো, যে স্টেপগুলো বললাম আমি সেই স্টেপগুলো ট্রাই করো। আমি জানি অন্য অনেক নিয়মে করা যায়, এখনই আনসার বেরিয়ে যাবে 1-2 লাইনই, কিন্তু আমি ওইভাবে করতে বারণ করছি। আমি যে স্টেপগুলো বলছি সেই স্টেপগুলো ইউজ করো একবার। আমাদের প্রথম স্টেপ কি কি ফোর্স কাজ করছে দেখা, এবং দুটো অবজেক্টের আলাদা আলাদা করে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করা। তাহলে 4 কেজি বস্তুর যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি, 4 কেজি বস্তুর এই বরাবর কাজ করবে 4g mg, উপর দিকে নর্মাল রিয়াকশন থাকবে n1, এর উপরে 20 নিউটন ফোর্স কাজ করছে এইদিকে। আবার দেখো 2 কেজি 4 কেজির উপর যে রিয়াকশন ফোর্স দেবে সেটা এইদিকে। নেক্সট দেখো যদি 2 কেজি বস্তুর কথা বলি, 2 কেজি বস্তুর এইদিকে 2g ফোর্স হবে, এইদিকে n2 ফোর্স হবে। এবার দেখো 4 কেজি 2 কেজির উপর এইদিকে ফোর্স দেবে, আর 2 কেজির উপর আর কোনো ফোর্স নেই, একটাই ফোর্স আছে 4 কেজি 2 কেজির উপরে যেটা দিচ্ছে। তাহলে দেখো দুটো বস্তুর অ্যাক্সিলারেশন একই দিকে হবে, কারণ দুটো বস্তু কন্ট্যাক্ট আছে এবং কোনো এখানে ফ্রিকশনাল ফোর্স নেই, তাই দুটো বস্তু একই সঙ্গে যাবে। তাহলে এই বস্তুটার অ্যাক্সিলারেশন যদি এইদিকে হয়, এই বস্তুর অ্যাক্সিলারেশন 0 হবে, তার মানে ওয়াই অক্ষ বরাবর কোনো অ্যাক্সিলারেশন নেই। তাহলে আমরা যদি এইখানে অ্যাপ্লাই করি, দেখো সামেশন এফ এক্স ইকুয়াল টু এম ইন্টু এক্স। তাহলে সামেশন এফ এক্স কি বলো, ভালো করে বোঝো। সামেশন এফ এক্সটা যখন লিখবে তখন উইথ সাইন লিখতে হবে, মানে পজিটিভ এবং নেগেটিভ। কোন দিকটা পজিটিভ ধরবে, যে দিকে অ্যাক্সিলারেশন আছে সেই দিকটা পজিটিভ ধরবো। তাহলে দেখো এখানে অ্যাক্সিলারেশন এই বরাবর আছে, তাহলে 20 পজিটিভ হবে আর নেগেটিভ হবে, তাহলে 20 মাইনাস আর হবে সামেশন এফ এক্স, বীজগাণিতিক যোগফল, ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে মাস হচ্ছে যে 4 কেজি, অ্যাক্সিলারেশন হচ্ছে এ। এইটা আমাদের ইকুয়েশন 1 পেয়ে গেলাম। আর এখানে আরেকটা ইকুয়েশন লিখতে পারো তোমরা, সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0, সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0। তাহলে n1 মাইনাস 4g ইকুয়াল টু 0 হবে। যদিও এই ইকুয়েশনটা আমাদের দরকার ছিল না এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে, কারণ নর্মাল রিয়াকশন বের করতে দেয় না। যদি নর্মাল রিয়াকশন বের করতে দিত, এখান থেকে আমরা সিম্পল বের করতে পারতাম n1 ইকুয়াল টু 4g, জিটাকে যদি আমরা 10 ধরে নিই তাহলে 4 ইন্টু 10 দ্যাট ইজ 40 নিউটন। সিমিলারলি এইদিকে পাবো, দেখো সামেশন এফ এক্স ইকুয়াল টু, যদি আমরা মাস ইন্টু অ্যাক্সিলারেশন করি, সামেশন এফ এক্স বলতে একটি ফোর্স হচ্ছে আর, মাস হচ্ছে 2, অ্যাক্সিলারেশন হচ্ছে যে এ। দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 2। আর যদি আমরা বলি যে আরেকটা ইকুয়েশন আমরা ওয়াই অক্ষ বরাবর লিখবো, সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0 লিখতেই পারি, তাহলে সেক্ষেত্রে n2 মাইনাস 2g ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে n2 ইকুয়াল টু 2g, g ইকুয়াল টু যদি আমরা 10 বসিয়ে দিই তাহলে 20 নিউটন হয়ে যাবে। স্যার আবার একবার বলুন। আচ্ছা দেখো আমি কোনখানে পর্যন্ত বুঝতে পারলে না বলো, এইখানে তুমি বুঝতে পেরেছো নিশ্চয়ই। ডায়াগ্রামগুলো তো বুঝতে পেরেছো, ফ্রি বডি ডায়াগ্রামগুলো একটু আগে আমি বললাম, তার আগেও বলেছি। ডায়াগ্রামটা আমরা কিভাবে ইউজ করছি না, আমি বলছি যদি আমরা যদি মনে করি সামেশন এফ এক্স ইকুয়াল টু এম এক্স, এই ফর্মুলাটা ইউজ করি, তাহলে সামেশন এফ এক্স মানে এক্স অক্ষ বরাবর দুটো ফোর্স আছে, তাদের বীজগাণিতিক যোগফল নিতে হবে। কি করে নেবে, কোন দিকটা পজিটিভ ধরবে, কোন দিকটা পজিটিভ ধরবে,
যেদিকে অ্যাক্সিলারেশন আছে, তাহলে 20টা পজিটিভ হয়ে যাবে আর আরটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। ওই জন্য 20 মাইনাস আর লিখলাম। কিন্তু এখানে দেখো একটাই ফোর্স আছে, তাহলে আর ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ। তাহলে এক্স অক্ষ বরাবর দুটো ইকুয়েশন লিখেছি, ওয়াই অক্ষ বরাবর দুটো ইকুয়েশন হচ্ছে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর ইকুয়েশনগুলো এখানে না লিখলেও চলতো, তার কারণ অ্যাকর্ডিং টু আওয়ার কোয়েশ্চেন N1 N2 বের করতে দেয়নি,